দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবেয়া স্মৃতি। বাংলাদেশ ভারত সীমান্তে বিদ্যমান নানা সমস্যা এবং নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু হয়েছে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। নয়াদিল্লিতে বিএসএফ সদর দফতরে সোমবার শুরু হওয়া ৪ দিনব্যাপী এই বৈঠকটি চলবে ১১ জুন পর্যন্ত। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, জোরপূর্বক পুশিন রোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ। এছাড়া মাদক, অস্ত্র এবং অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান, মানব পাচার এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অনুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ নিয়েও আলোচনা করা হবে। বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশের ৩টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা ৩২১ জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের বকবান্ধা এবং ঝাউবাড়ি সীমান্তে ৩০০ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা এবং বিজিবির বাধার মুখে তা নস্যাৎ হয়ে যায়। এই প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন যে পুশিন চেষ্টা মেনে নেওয়া হবে না, এমন তৎপরতা বন্ধে ভারতকে ১০ থেকে ১২ বার চিঠি দেওয়া হয়েছে। রোববার মধ্যরাত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা ও ঝাউবাড়ি সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সীমান্তে সুদূরটিলা ক্যাম্পের কাঁটাতারের কাছে দুটি ট্রাকে করে প্রায় ৩০০ মানুষকে এনে জড়ো করে বিএসএফ। এরপর এপারে ঠেলে পাঠানোর চেষ্টাও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয়। ভারতের বিএসএফ প্রায় ৩০০ লোক বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। বাংলাদেশের বিজিবি, গ্রামবাসী, খেওয়ারচর, বকবান্ধা, আলগাচর সব লোক মিলে সারা রাত আমরা পাহারা দিয়ে রক্ষা করি। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে ৪ দিনের মাথায় ১০ জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। লাইটগুলো অফ করার পরেই তো দেখা যায় আনুমানিক ২টা ৩০ মিনিট হবে, এই সময় তারা আবার তাদেরকে নিয়ে চলে যায়। বাংলাদেশের বিজিবি আছে, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই যে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরাহা করে আমাদের দেশে তো আমাদের দুঃখ নেই। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তেও জড়ো করা ১১ জনকে দুদিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত ৩টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। সকালে এসে দেখতেছি যে আমরা পরিস্থিতি স্বাভাবিক। আমাদের বর্ডার গার্ড বিজিবি আমাদের এখানে প্রচুর নজরদারিতে রেখেছে তারা। সকালে এসে দেখতেছি আবার লাইট বন্ধ, তারপরে সকালে এসে দেখতেছি মানুষজন কেউ নাই। বিজিবিরা ছিল, আর থাকার পরে আমরা তো রাতে দেখছি ছিল, আর রাতে তখন ভারতের লাইট বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর একদম সকালে আসছে দেখছি আর লোকজন নাই, কিছু নাই, আর ভারতের বিএসএফও নাই। এদিকে গত কয়েকদিনের পুশিন চেষ্টার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, পুশিন মেনে নেওয়া হবে না। এই তৎপরতা বন্ধে এ পর্যন্ত ভারতকে ১০-১২টি চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা তার। বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। আমরা রেগুলারলি তাদেরকে যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। এছাড়া মেহেরপুর, সুনামগঞ্জ, লালমনিরহাটের সীমান্তগুলোতেও বিএসএফ এর পুশিন চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি। জারিন অর্নি, যমুনা নিউজ।
শ্রমমন্ত্রী সুইজারল্যান্ড সফর উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। জেনেভায় মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় ঢাকা প্যারিস সরাসরি ফ্লাইট চালু সহ প্রবাসীদের 18 দফা দাবি মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। প্রবাসীদের এসব যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সেখানে ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা এবং যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন সেখানে রফিকুল ইসলাম রাসেল, আব্দুল হালিম আল আমিন এবং কামরুল ইসলাম আবু বকর সহ আরো বেশ কয়েকজন। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পৃক্ত নেতৃবৃন্দরা প্রবাসী বাংলাদেশিদের পক্ষে তাদের কিছু দাবি দেওয়া আমার মন্ত্রণালয় বরাবরে প্রেরণ করেছেন। আমি এই স্মারকলিপিটা গ্রহণ করলাম এবং যৌক্তিক দাবিগুলো অবশ্যই আমাদের মন্ত্রণালয়ে গিয়ে এটা বিষয়টা দেখে। কুয়েতে সাম্প্রতিক হামলায় আহতদের পাশে দাঁড়াতে গণরক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশি প্রবাসীরা। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্তের যোগান নিশ্চিত করতে শুক্রবার কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে ভিড় করেছেন তারা। মানবিক এই উদ্যোগ কুয়েতি সমাজেও প্রশংসা কুড়িয়েছে। আমাদের এম্বাসি, কুয়েত কমিউনিটি সবার উৎসাহে আজকে আমরা অনেক বাংলাদেশি এখানে উপস্থিত আছি। একটি ইনসিডেন্ট হয়েছিল, সেটারই জন্য অনেক মানুষ আহত হয়েছে, তাদের জন্য অনেক ব্লাড প্রয়োজন হচ্ছে। সেই জন্যই আমরা ওই ধারাবাহিকতায় আমরা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছি। যে কোনো প্রবাসীদের বিপদ আপদে রক্তে হোক, যে কোনো রক্ত সহযোগিতা হোক, যে কোনো কাজে এগিয়ে আসা উচিত। আমাদের দূতাবাসের পক্ষ থেকে এই দ্রুত যে পদক্ষেপ নেওয়া হয়েছে এই ড্রোন হামলায় আহতদের সেবার জন্য রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করা, এটাও কুয়েতের জনগণের মাঝখানে অত্যন্ত একটা পজিটিভ একটা এফেক্ট রেখেছে। ব্রিক্সের সদস্য বা সহযোগী রাষ্ট্র হিসেবে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় রাশিয়ার সক্রিয় সমর্থন এবং সহায়তা চেয়েছে বাংলাদেশ। মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই জোটটির ভবিষ্যৎ সম্প্রসারণ এবং বহুমুখী বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশের জোরালো ভূমিকার জন্য মস্কো ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে সকালে মস্কোতে অবস্থিত অজ্ঞাতনামা সৈনিকের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে উৎসর্গকারী সৈনিকদের সাহস, বীরত্ব এবং ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বিএনপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এশিয়ান পলিটিক্যাল পার্টিস এর মহাসচিব অ্যাম্বাসাডর ওহ সং। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যান ঢাকা সফররত ICAPP এর মহাসচিব। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং ICAPP এবং বিএনপির মধ্যকার সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ICAPPর মহাসচিব বিএনপিকে সংস্থাটির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আমন্ত্রণ করেছেন। বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ ICAPP মহাসচিবের এই আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা আশা করেছেন ICAPPর এই প্ল্যাটফর্ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা আরও সুদৃঢ় করবে। লাগেজে অতিরিক্ত ওজনের আড়ালে কোটি কোটি টাকার রাজস্ব লুটে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা আছেন বহাল তবিয়তে। কুয়েত স্টেশনে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, বাড়তি টাকা নিয়ে অতিরিক্ত মালামাল বহনের সুযোগ দেন, এমনকি লোডশিটে ওজন কম দেখানোতে যাত্রীবাহী ফ্লাইটের নিরাপত্তাও
পরে হুমকিতে সেখানে। সম্প্রতি কুয়েত থেকে ঢাকা আসা ফ্লাইটে নিরাপত্তা শাখার ঝটিকা তদন্তে এমন চিত্র ধরা পড়লেও অভিযুক্ত কর্মকর্তা এখনো পর্যন্ত কুয়েত স্টেশনে বহাল রয়েছেন। শুধু তাই নয়, ঢাকা থেকে একই পদে বদলি হয়েছে তার স্ত্রীও। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তহিন। Bangladesh 343 parking stand 5 with information Kilo requesting clearance destination Kuwait. 23 জানুয়ারি 2026 কুয়েত থেকে বিমানের BG344 ফ্লাইট 193 যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেই দিন নিরাপত্তা বিভাগ ঝটিকা অভিযানে 14 যাত্রীর লাগেজ পরীক্ষা করে, যার মধ্যে 12 জনই নির্ধারিত ওজনের বেশি মালামাল বহন করছিল। এজন্য তাদের কাছ থেকে বাড়তি ফি নিলেও তা জমা পড়েনি বিমানে। কুয়েত স্টেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহজাহান। কুয়েত থেকে ফ্লাইট যখন ঢাকায় আসে তখন ব্যাগেজ সেকশনে ইনচার্জ হিসেবে থাকেন শাহজাহানের স্ত্রী গ্রাউন্ড সার্ভিস বিভাগের শামীমা পারভিন। ঘটনার যখন তদন্ত চলছে তখনই শাহজাহানের স্ত্রী শামীমা পারভিনকে পদোন্নতি দিয়ে সেই কুয়েত স্টেশনেই ম্যানেজার পদে পদায়ন করা হয়, যদিও একই স্টেশনে স্বামী স্ত্রীর কাজ করার সুযোগ নেই। অভিযোগ তদন্তের সময় একই স্টেশনে স্ত্রীর পদায়নকে রহস্যজনক বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতি বা স্বজনপ্রীতি সবসময় এটা ব্যাপারে প্রশ্ন হয়ে আসছে এবং এ ব্যাপারে কোনো দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয় না, দেখেই কিন্তু নানা রকম অন্যায় করে মানুষ পার পেয়ে যায়। গত 23 ফেব্রুয়ারি গঠন করা কমিটির তদন্ত এখনো চলছে জানালেন বিমানের মুখপাত্র বশরা ইসলাম। তবে একই স্টেশনে অভিযুক্তের স্ত্রীর পদায়নকে স্বাভাবিক বলে মনে করছেন তিনি। ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিক হয় যে কাকে কোন স্টেশনে দিবে। ওনার ওয়াইফও এই ইন্টারভিউ, ওনাকে চলে আসতে হবে ওখান থেকে, তারপরে উনি ওনার জায়গায় হচ্ছে গিয়ে করছে। ওনার ওয়াইফ আমাদের এমপ্লয়ি, তাকে তো আমরা দেখবো এমপ্লয়ি হিসেবে। কোনো এখানে কোনো নিয়মের ব্যর্থ হয়নি, এটা ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে তার ট্রান্সফার অর্ডার হয়ে আছে এবং সেই ট্রান্সফার অর্ডারটা এখন পর্যন্ত এক্সিকিউট করতে পারে নাই। সরিষায় ভূত থাকলে তো আপনার কোন সরিষা দিয়ে ভূত সরাবেন, সেই জন্য এই ব্যাপারেও আমরা একটা অনুসন্ধান চালাবো। যদি এর মধ্যে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কার জন্য হলো সেটাও আমরা দেখব এবং দেখে এর পদক্ষেপগুলি গ্রহণ করব। অভিযোগ আছে 3 বছর মেয়াদ পার হলেও অভিযুক্ত কুয়েত স্টেশন ম্যানেজার শাহজাহান নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এখনো বহাল আছেন কুয়েতেই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করা সদস্যদের ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে ত্যাগ স্বীকার করেছেন তা অনেকেই উপলব্ধি করেন না। তিনি আরও বলেছেন, বাংলাদেশকে ভালোবেসে এবং দেশের সম্মান রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। দুপুরে মিলনায়তনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিজাব আয়োজিত বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ভবিষ্যতেও শান্তিরক্ষীদের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেছেন যে তাদের যে কোনো প্রয়োজনে মন্ত্রণালয়ের কাছে আসলে সেটি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সব ধরনের সহযোগিতা তাদের করা হবে। খেলার খবর। আজ শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সকাল 11টায় প্রথম ওয়ানডেতে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু দল। জয় দিয়ে সিরিজটা রাঙাতে চান মেহেদী হাসান মিরাজ। ওজি অধিনায়কও বাংলাদেশের উইকেটের চ্যালেঞ্জটা নিতে চান। জস ইংলিশকে কি বলছেন মেহেদী হাসান মিরাজ? আজ হেসে নাও, সিরিজ শেষে ট্রফি হাতে আমি হাসব। অধিনায়ক হিসেবে টানা 3 সিরিজ জিতে মিরাজ যে ফর্মে আছেন, এই আত্মবিশ্বাস তো তার থাকতেই পারে, সেটাই তো স্বাভাবিক। 5 বছর পর বাংলাদেশে কোনো সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ 1.5 দশক পর। যে কোনো দিনে যে কোনো বিবেচনায় এই সিরিজ ঐতিহাসিক। জয় দিয়েইটাই সিরিজটা রাঙাতে চান টাইগার ক্যাপ্টেন। অজি ক্যাপ্টেনও বাংলাদেশের উইকেটের চ্যালেঞ্জটা নিতে চান। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই অনেক এক্সাইটেড যে আফটার লং টাইম আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছি এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমিও অনেক এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ
শুরু হতে যাচ্ছে। I think it's always challenging when we play Bangladesh. I think they're a very well-rounded side. বাংলাদেশে খেলা সবসময় চ্যালেঞ্জিং। তারা দারুণ অলরাউন্ডিং সাইড। তারা ভালোভাবে হোম কন্ডিশন ব্যবহার করে। I think what we do have is an immense belief. So এক সময় বাংলাদেশ মানেই ছিল স্পিন বোলিং উইকেট, সময়ের বদলে পেস দিয়েই শিকার ধরে টাইগাররা। তাই প্রথম ওয়ানডের একাদশে 3 জন পেসার থাকার সম্ভাবনাই বেশি। তানজিদ তামিমের সাথে ওপেন করতে পারেন সাইফ হাসান, সৌম্যের বদলে খেলবেন মোসাদ্দেক, 3-এ শান্ত, 4-এ লিটন, 5-এ হৃদয়, 6-7-এ মিরাজ মোসাদ্দেক। অধিনায়কের কথায় আভাস মিলল একাদশে সুযোগ নাও মিলতে পারে রিশাদ হোসেইনের, যদিও বিগ ব্যাশ খেলায় লেগির বন্দনায় অজি অধিনায়ক। হ্যাঁ, রিশাদ আমাদের অবশ্যই, ও আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বলার এবং আমরা ওকে অবশ্যই ট্রাস্ট করি। কিন্তু আপনি একটা জিনিস দেখতে হবে, T20 ODI কিন্তু ডিফারেন্ট ফরম্যাট। ওডিআইতে কিন্তু আপনার অনেক সময় রান চেক দিতে হয়, অনেক সময় উইকেট নিতে হয়। সো আমার কাছে মনে হয় ওর আরও কিছু ইমপ্রুভ করতে হবে। ও যদি আরও ভালো ইমপ্রুভ করে এটা আমাদের জন্য অনেক হেল্প হবে। yeah, I think so. As you said, he's a very good bowler. সে ভালো বোলার, বিগ ব্যাশে খেলেছে, তাকে নজরে রাখার জন্য আমাদের হাতে কয়েকজন আছে। ম্যাথিউ ওয়েড আছে, নাথান এলিসও একসাথে হোবার্টে খেলেছে। অবশ্যই ওকে নিয়ে আমাদের আলোচনা হবে। Yeah, we'll be having some conversations about him definitely. 2 অধিনায়কই স্পোর্টিং উইকেটে খেলার প্রত্যাশা করছেন। সাউথ আফ্রিকা বিশ্বকাপের প্রস্তুতি এই ধরনের সিরিজ থেকেই নিতে চান মেহেদী হাসান মিরাজ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।